গত বছর ২৯ নভেম্বর মুক্তি পাওয়া নডরাই সার্ফিং নিয়ে নির্মিত দেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র। কক্সবাজারে এক তরুণ নারী সার্ফারের বাস্তব জীবনের গল্প নিয়ে নির্মিত হয়েছে এই সিনেমাটি। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সুনেরা বিনতে কামাল, আরও আছেন সাইদ বাবু, শরীফুল রাজ সহ অনেকে। এদিকে ২৬টি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করার মাধ্যমে ৩ ডিসেম্বর ২০১৯ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করেছেন তথ্য মন্ত্রণালয়, যেখানে যৌথভাবে সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছেন নডরাই ও ফাগুন হাওয়ায়। আর নডরের জন্য সেরা পরিচালক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন তানিম রহমান অংশু। শোবিজ টুনাইটের আজকের এই বিশেষ পর্বটিতে আমরা নডরাই সিনেমার পরিচালক তানিম রহমান অংশুকে আমন্ত্রণ জানিয়েছি। কথা বলবো তার সঙ্গে, জানবো এই সফলতার পেছনের গল্প। ওয়েলকাম টু শোবিজ টুনাইট। থ্যাংক ইউ। শুরুতেই শুভেচ্ছা জানাতে চাচ্ছি আপনার এই সফলতার জন্য। কেমন আছেন ভাইয়া? ভালো আছি। একটু টাফ টাইম আমাদের সবার জন্য, যেহেতু প্যান্ডেমিক, তো সবাই আসলে যে যার মতো করে স্ট্রাগল করছে টাইমটাকে ফেস করার জন্য, এবং যেভাবে আসলে আমরা আমাদের সব কিছু একটা অনিশ্চয়তার মধ্যে দিয়ে যাচ্ছে, আনসার্টেনিটি। তো এর মধ্যেই ভালো থাকার চেষ্টা করছি, ভালো থাকা যায় যতখানি ততখানি। আচ্ছা, তো নডরে সিনেমার প্রেক্ষাপট বা পটভূমিটা নিয়ে জানতে চাচ্ছি, আর কেনই বা সিনেমাটার নাম নডরাই? প্রেক্ষাপটের কারণটা হচ্ছে এটার আমরা আসলে অনেকেই জানতাম না বিফোর দিস ফিল্ম, আমি নিজেও জানতাম না অ্যাজ দ্য ডিরেক্টর, যে কক্সবাজারে আসলে এত বড় একটা সার্ফিং কমিউনিটি আছে যারা আসলে সার্ফিং করে ভেরি সাকসেসফুলি, এবং এখানে অনেকগুলো নারী সার্ফারও আছে, এবং দে হ্যাভ সার্টেন অ্যাচিভমেন্টস, লাইক দে হ্যাভ ওয়ান সার্টেন মানে ট্রফিজ ইন ডিফারেন্ট টুর্নামেন্টস, চ্যাম্পিয়নশিপসে ওরা ট্রফি জিতেছে, এবং এটার ব্যাপারে আসলে কেউই জানতাম না। এবং ওদের যে নিজেদের গল্প, ওদের যে স্ট্রাগল বা হার্ডশিপের গল্পটা, এটা আমাকে এই সম্বন্ধে সবার আগে জানাই হচ্ছে আমার প্রডিউসার মিস্টার মাহবুব রহমান রুহেল, কারণ উনি অনেক কাছ থেকে তাদেরকে দেখেছে, তাদের লাইফস্টাইল এবং তাদের যে কষ্ট, তাদের যে অধ্যাবসায়, খুব কাছ থেকে দেখার দরুন উনি একদিন ডিসাইড করলেন যে এটা নিয়ে একটা ফিল্ম বানানো উচিত। তো ওই জায়গা থেকে উনি আসলে আমার সাথে যোগাযোগ করেন, এবং তখন থেকেই আসলে ছবির কাজ শুরু হয়। আমার মনে হয় এটা 2015-এর শেষের দিকে, যখন আমরা ডিসিশন নিই যে উই আর গোয়িং টু মেক দিস ফিল্ম। আর নডরাই নামটা দেওয়ার কারণ হচ্ছে, নডরাই চিটাগংনিয়ান ল্যাঙ্গুয়েজে নডরাই মানে হচ্ছে ভয় পাই না। তো এটা ভয় না পাওয়ার গল্প, এটা নিজের স্বপ্নকে জয় করার গল্প, এবং সামাজিক যে প্রতিবন্ধকতা সেটাকে ভেঙে চুরে সামনে এগিয়ে যাওয়ার গল্প, তাই নাম নডরাই। বাহ, চমৎকার। কাস্টিং নিয়ে জানতে চাচ্ছি নডরের। আমরা যতটুকু জানি যে সুনেরা এবং রাজ দুজনেই মডেল ছিলেন, তো কেনই বা তাদের উপর মানে এই আস্থাটা আসলো যে তারা পারবে, দে ক্যান ডু? এই গল্পটার জন্য আসলে আমার এমন দুটো চরিত্র দরকার ছিল, যেহেতু ওরাই আসলে মূলত কেন্দ্রীয় চরিত্র এই ছবির, যাদেরকে দেখতে আসলে ওই লোকালিটিরই একটা অংশ মনে হয়, ওই এলাকার লোক মনে হয়। তো রাজের সাথে আমার এর আগে কাজের এক্সপিরিয়েন্স ছিল না, কিন্তু আমি ওর ছবি দেখছিলাম, ওর প্রোফাইল ঘাটছিলাম, তখন মনে হলো যে ওর লুক, ওর যে গেট আপ, ওর যে ফিজিক, এগুলো সব কিছু মিলে ও যায় ক্যারেক্টারটার সাথে। আর চেহারার মধ্যে ওই কনটেক্সটটা আছে, চেহারার মধ্যে একটা লোকাল ছেলে যে ধরনের কনটেক্সট থাকে, অ্যান্ড ডেফিনেটলি সুনারার মধ্যেও সেটা ছিল। এবং সুনারার আত্মবিশ্বাসটা শুরুর দিন থেকেই ছিল। যখন আসলে আমরা কাজ করছিলাম যে কাকে ওই ক্যারেক্টারটার জন্য নেওয়া যায়, কারণ এটা মূল চরিত্র এবং সবচেয়ে চ্যালেঞ্জিং ক্যারেক্টার ফর দিস স্টোরি, তো তখন আমরা ভাবলাম যে আমরা এটাতে এমন একজনকে কাস্ট করব যাকে আসলে প্রথমবার মতো মানুষ দেখবে, যেন ক্যারেক্টারটাকে বিশ্বাসযোগ্য মনে হয় স্ক্রিনে। তো ওই জায়গা থেকে আমরা এমন মুখ খুঁজছিলাম, এবং ওই সময় কোইন্সিডেন্টলি সুনারার সাথে আমার একটা প্রজেক্ট হচ্ছিল। তখন আমি ওকে জিজ্ঞেস করলাম, তুমি কি এমন কিছু করতে চাও? অ্যান্ড উই হ্যাড আ লং ডিসকাশন। তখন দেখলাম শি ইজ ভেরি কনফিডেন্ট, অ্যান্ড তারপর আমরা ফার্দার মিটিং করে আস্তে আস্তে ওর সাথে কথা বলে ওদেরকে ভাষাটা শেখানো হলো, ওদেরকে সার্ফিং শেখানো হলো। ইট ওয়াজ এ লং প্রসিজার, অনেক বড় একটা প্রসেস ছিল। সব কিছু মিলিয়ে আসলে এভাবেই ওরা কাস্টিংয়ে আসে গল্পটা আসলে। বাহ, আচ্ছা, আমরা যতটুকু জানি মানে নডরে সিনেমাটি সার্ফিং নিয়ে, তো এই বিষয় নিয়ে কেন আপনি সিনেমা বানাতে আগ্রহী হলেন? ওই যে প্রথমে বলতাম যে বাংলাদেশের মতো একটা দেশে যে আসলে সার্ফিং নিয়ে কিছু ছেলে মেয়ে কাজ করছে, বা ওরা যে এটাকে
এত মন থেকে নিয়েছে বা এতটা প্যাশন দিয়ে ওরা এই জিনিসটা করে, কারণ আই হ্যাভ সিন দেম পার্সোনালি যে whenever they see the surf on the sea, সো তখন আর দে গো ওয়াইল্ড। এবং ওরা কিন্তু খুব গরিব ফ্যামিলির ছেলে মেয়ে, এবং এমন হয় যে ওরা হয়তো 3 বেলার মধ্যে 1 বেলা 2 বেলা না খেয়ে থাকে, বাট ওরা যখন when they see that surf on ocean তখন দে গো ক্রেজি অ্যান্ড দে জাম্প ইনটু দ্যাট। তো ওইটা আসলে আমাকে ভীষণভাবে নাড়া দেয়, এবং আমার মনে হয়েছিল যে এই গল্পটা আসলে আমার বলা উচিত অ্যাট এনি কস্ট। এবং আমার প্রডিউসার মাহবুব রুহেল উনি আমাকে মানে অনেকভাবে সাপোর্ট দিয়েছিলেন, এবং ওনারও সম্মান প্যাশন কাজ করছিল এই গল্পটা সবার সামনে তুলে ধরার জন্য। আমাদের দেশীয় কনটেক্সটের সাথে যায় না এরকম একটা স্পোর্ট, যেটা নিয়ে আসলে এতগুলো ছেলে মেয়ে কাজ করছে এবং তারা অনেকগুলো পুরস্কার জিতেছে, এই গল্পটা জানানো এবং তাদের হার্ডশিপ, তাদের স্বপ্ন, এবং মূলত আয়েশা যে ক্যারেক্টারটা প্লে করেছে নাসিবার, ওর গল্পটা জানানো এবং ওর যে স্বপ্ন জয়ের যে গল্পটা বা ওর যে হার্ডশিপ, সেটা আসলে সবাইকে জানানো, এটা ছিল মূল লক্ষ্য। নরডর নিয়ে আরো কথা বলবো আমরা। ক্যারেক্টারগুলোর জন্য নিশ্চয়ই খুবই চ্যালেঞ্জিং জব ছিল সার্ফিং করানোটা, তো কিভাবে সবকিছু ম্যানেজ করলেন? চ্যালেঞ্জ তো আসলে সর্বত্রই ছিল। তো এটা আমাদের প্রসেসটার মধ্যেই ছিল যে ক্যারেক্টারগুলোকে আমরা এমনভাবে বেছে নেব যাদের আসলে রিফ্লেক্সটা আছে, ওই এবিলিটি আছে যে এটাকে ওরা যেন পুল অফ করতে পারে। তো সেই জায়গা থেকে যেটা বললাম যে সুনারা এবং রাজের সেই কনফিডেন্স ছিল, এবং ওরা শুরুর দিন থেকে অনেক বেশি এক্সাইটেড ছিল যে ওরা সার্ফিং করবে, এবং ওদেরকে ট্রেন করা হয়েছিল দুজন একেবারে খুবই এক্সপার্ট ট্রেনারের মাধ্যমে যারা ওখানেই থাকে, এবং সায়মান হোটেলে যারা কর্মরত আছে এই মুহূর্তে, ওরা দুজন ওদেরকে প্রতিদিন ট্রেন করতো। এবং ওরা এত ভালো ট্রেনিং নিচ্ছিল যে আই উড সে যে প্রথম উইকেই দে হ্যাভ স্টার্টেড সার্ফিং লাইক প্রো। ফরেন আর্টিস্ট যারা ছিল, অ্যাক্টর অ্যাক্ট্রেসেস, তাদের মধ্যে থেকেও আমরা কল করেছিলাম এমন কাউকে বেছে নিতে যারা আসলে সার্ফিংটা পারে। আচ্ছা। কিন্তু ওই জায়গাটাতে আসলে আমাদের অনেক স্ট্রাগল করতে হচ্ছিল, কারণ যা দেখা যাচ্ছিল যে যারা অ্যাক্টিং পারে তারা সার্ফিং পারে না, আবার সার্ফিং যারা পারে তারা অ্যাক্টিং পারে না। সো ওটা একটা বিগেস্ট চ্যানেল ছিল, এবং আমার শেষ পর্যন্ত আমরা এমন একজনকে পেলাম মার্ক ক্যারেক্টারটার জন্য যে আসলে ঠিকঠাক সার্ফিংটাও পারে এবং অ্যাক্টিংটাও, মানে সেন্সটা আছে অ্যাক্টিংয়ের সেন্স ইজ দি মেইন থিং। তো ওকে আমরা আরেকটু বুঝিয়ে টুঝিয়ে নিলাম, অ্যান্ড হি হ্যাভ ডান আ গ্রেট জব। সো সেদিক থেকে ইট ওয়াজ আ গ্রেট এফোর্ট অল টুগেদার। সিনেমায় একটি চমৎকার গান রয়েছে যন্ত্রণা, গানটি সম্পর্কে একটু জানতে চাই। ভিন্ন ধরনের উপস্থাপনার জন্য ইতিমধ্যেই গানটি অনেক বেশি প্রশংসিত হয়েছে, সো গানটি সম্পর্কে একটু বলেন। গানটা করেছে মোহন শরীফ নামে একটা ছেলে, ও নর্মালি অত বেশি কাজ করে না। হি ওয়াজ এ ডেফিনেট ফাইন্ড ফর দিস কম্পোজিশন। ওকে অ্যাকচুয়ালি ওর কথা বলেছিল জেফার রহমান, আমার এক্সিকিউটিভ প্রডিউসার। তো একদিন আমরা ওর বাসায় গেলাম, যাওয়ার পরে ও কিছু ওর ট্র্যাক শোনালো। ও খুবই শখের বসে কাজ করে, খুব প্রফেশনালি যে কাজ করছিল এমন না। ওর কিছু ট্র্যাক শোনাচ্ছিল র্যান্ডম, তখন যন্ত্রণার একটা স্ক্র্যাচ ভার্সন করা ছিল ওর কাছে, অ্যান্ড হি প্লেড দ্যাট। তখন আমি বললাম যে আই ওয়ান্ট দিস ট্র্যাক। তো বললো যে ভাইয়া এটার তো আসলে আই ওয়ান্ট টু মেক আ মিউজিক ভিডিও। আমি বললাম হ্যাঁ তুমি মিউজিক ভিডিও করবা, নো প্রবলেম, আই ওয়ান্ট টু মেক দ্যাট মিউজিক ভিডিও উইথ ইউ। বললাম আমিও করে দিব, নো প্রবলেম, ইউ গিভ মি দ্য সং। তো এইভাবে গানটা আসলে নেওয়া, এবং আসলে যন্ত্রণা যে এতটা পপুলারিটি পাবে এটা আসলে আমাদের কারোরই ধারণা ছিল না, কারণ ইটস আ ডিফারেন্ট টিউন অল টুগেদার, ইটস আ ডিফারেন্ট কাইন্ড অফ আ সং। সো ভালো লাগে। যন্ত্রণা ইজ আ কাল্ট, অ্যান্ড দিস হোল স্টোরি ইজ আ কাল্ট। এবং সবচেয়ে সম্ভাবনা এবং আশার কথা হলো যে বাংলাদেশের মানুষ এখন এই ধরনের ছবি ভালোবাসছে, এই ধরনের গান ভালোবাসছে, এই ধরনের গান ভালোবাসে। সিনেমা তৈরির চ্যালেঞ্জগুলো জানতে চাই, কি কি চ্যালেঞ্জ ছিল? পুরোটাই চ্যালেঞ্জ ছিল। প্রথমত হচ্ছে এরকম একটা গল্প বলা, এরকম একটা স্পোর্টস নিয়ে গল্প বলা যেটা সম্বন্ধে বাংলাদেশে কেউই জানতো না, এই কমিউনিটিটার গল্প বলা, এই ছেলে মেয়েদের জীবনের গল্পটা বলা, তাদেরকে সার্ফিং শেখানো, তাদেরকে চিটাগংয়ের ভাষা শেখানো, শুটিং প্রসিজার, কারণ আমাদের দেশের শুটিং ক্রুরা নর্মালি এই ধরনের কাজ করে অভ্যস্ত না, রাইট। এবং বিদেশি অভিনেত্রী অভিনেতাদেরকে ঠিকঠাক সিলেকশনটা, তারা যেন ঠিকঠাক এসে এখানে কাজ করতে পারে, তাদের সার্ফিং জানাটা জরুরি ছিল। সর্বোপরি পুরোটাই তো আমার মনে হয় যে ওয়াজ আ চ্যালেঞ্জ, এবং এই ধরনের একটা গল্পকে সবার ভালো লাগানো, সবার পছন্দ করানো, সো ইন অল টুগেদার ইটস আ চ্যালেঞ্জ। নেক্সট কি সিনেমা পাচ্ছি? এটা তো এই মুহূর্তে বলা যাচ্ছে না। বা কোনো প্রজেক্ট এখন কি করছেন, মানে কোন প্রজেক্ট নিয়ে সামনে কাজ করবেন ভাবছেন? এখন বেসিক্যালি আমরা তো এই জানি এটা যে বছরটা তো বেশ এলোমেলো গেল, তো
মোটামুটি হাইবারনেশনেই ছিলাম এই বছরটা পুরো। তো কিছু ক্লায়েন্ট প্রজেক্ট ছিল যেগুলো করছিলাম, আর রেগুলার কিছু প্রজেক্ট, বাট প্যান্ডেমিক না থাকলে আমার প্ল্যান ছিল এবছর অ্যাটলিস্ট 2টা ছবির কাজ শুরু করা। আচ্ছা, তো ইনশাল্লাহ 2021 যদি ঠিকঠাক যায় সেক্ষেত্রে সেগুলো ঠিক হয়ে যাবে, সেগুলোর প্রি প্রোডাকশন শুরু হবে, আর্টিস্ট কাস্টিং সব ঠিকঠাক হবে এবং আলটিমেটলি আল কিক অফ দ্য শুটিং, সেটাই আশা করছি এখন। আমরা সবাই জানি যে আপনি সেরা পরিচালক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন। তো আপনার কি মনে হয় যে আপনার কোন বিশেষ গুণটির জন্য আপনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন? সব পরিচালকেরই আসলে গল্প বলার ক্ষমতাটা থাকতে হয়। তো গল্পটা যদি ঠিকঠাক বলতে পারা যায় তাহলেই আসলে ছবিটা সবার মনে গিয়ে লাগে। তো আমি মনে করি যে আমি এবং আমার ফুল টিম এফর্টে আমি গল্পটা বলতে পেরেছি, যাতে করে আমাদেরকে বাংলাদেশের মানুষ নডরে পছন্দ করেছে। সম্মানিত জুরি বোর্ড আমাকে যোগ্য মনে করেছেন এই অর্জনের, এবং অবশ্যই বাংলাদেশকে অনেক ধন্যবাদ এই ধরনের ছবি তৈরি করার একটা সুযোগ আমাকে তৈরি করার জন্য। এবং এরকম সুযোগ আমি ভবিষ্যতেও আশা করব, যেসব গল্প আসলে সত্যিকারের গল্প এবং মানুষের জীবনের গল্প, এবং যে গল্পের মাধ্যমে আসলে কিছু হলেও সমাজের ভালো হয়, কিছু মেসেজ থাকে, এই ধরনের গল্পই বলতে চাই। বাহ, দর্শকদের জন্য যদি ছোট্ট করে কিছু বলেন। দর্শকদের জন্য বলতে চাই যে আসলে সময়টা আমাদের জন্য খুব কঠিন একটা সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আমরা ফেসবুক খুললেই, অনলাইনে গেলেই প্রত্যেকদিন অনেক খবর পাই বা এরকম অনেক খবর দেখতে পাই যে আমাদেরকে অনেক মানুষ প্রতিদিন ছেড়ে চলে যাচ্ছেন। তো এই অবস্থায় আসলে মেন্টাল হেলথটা ঠিক রাখা অনেক বেশি জরুরি। আমাদের সবার আমাদের মেন্টাল হেলথটা ঠিকঠাক রাখার জন্য যা যা করণীয় সেটা করা উচিত। সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা উচিত, এবং এর মাঝখানেও যদি একটু টুকটাক সিনেমা হলে গিয়ে ছবি দেখে ফেলা যায় তাহলে খুব ভালো। আর ঘরে বসে তো ছবি দেখা যায়। তো আমি বিশেষভাবে কৃতজ্ঞ সবার কাছে নডরাইকে ভালোবাসার জন্য এবং আমাকে এই অর্জনের যোগ্য মনে করার জন্য। বাংলা সিনেমার সাথে থাকতে বলবো সবাইকে, এবং নতুন ধরনের ছবির সাথে থাকতে বলবো সবাইকে। অংশ ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি আমাদের স্টুডিওতে আপনার মূল্যবান সময় নষ্ট করে এসেছেন। আমরা কৃতজ্ঞ আপনার প্রতি। আমিও কৃতজ্ঞ। নডরের মতোই আমাদের চিরচেনা জীবনবোধ আর পরিচিত এমন অদম্য চরিত্রের গল্প উঠে আসবে সেলুলয়েডের পর্দায়, এমনটাই প্রত্যাশা।